আজ ঘরের প্রত্যেকটা কোণাকে এক দৃষ্টিতে দেখতে থাকা মালার চোখগুলো ছিল জলপূর্ণ। ৫২ বছর বয়সে যখন তার অর্ধেকেরও বেশি জীবন কেটে গিয়েছিল, সে নিজের জীবনের সবথেকে কঠিন সিদ্ধান্তটা নিতে যাচ্ছিল। হৃদয়ের ভেতরে একটা ঘূর্ণিঝড় ঢেউ তুলছিল। ২৭ বছর আগে যখন সে নতুন বউ সেজে এই উঠোনে পা রেখেছিল, তখন সে স্বপ্নেও কখনো ভাবেনি যে কখনো এমন একটা সিদ্ধান্ত নেওয়ারও দরকার আসবে, যা আজ সে নিতে যাচ্ছিল। মালার চোখের সামনে বিগত বছরগুলোর স্মৃতি চলচ্চিত্রের দৃশ্যের মতো ঘুরতে লাগল। তার মনে এলো ২৭ বছর আগের সেই মুহূর্তটা, যখন লাল পোশাকে সজ্জিত মালা সত্যই কোনো রানীর মতো লাগছিল। তার ফর্সা হাতে লাগানো মেহেন্দির লাল রং কত সুন্দর দেখাচ্ছিল। নতুন শাড়ি পরে আয়নায় নিজেকে দেখতে দেখতে সে নিজের ভাগ্যের ওপর গর্ব করছিল। তখনই রান্নাঘর থেকে বাসনপত্রের ঠোকাঠুকির তীব্র আওয়াজ আসতে লাগল। মনে হচ্ছিল যেন কেউ ইচ্ছে করে বাসন ছুঁড়ে ফেলছে। রানী সাহেবা এখনও ঘুমাচ্ছে। ঘরে বউ হয়ে এসেছে আজ দ্বিতীয় দিন, কিন্তু কোনো দায়িত্ববোধই নেই। ঘরের কাজ রান্নাবান্না কি এখনও আমরাই করব? বউ এসেছে তো এখন ঘরের দায়িত্ব তার হয় কি না? মালা দ্রুত শাড়ির আঁচল মাথায় টেনে ঘর থেকে বাইরে এলো। বাইরের দৃশ্যটা এমন ছিল যেন সে কোনো আসামি। শাশুড়ি আর ননদের তীব্র দৃষ্টির মোকাবিলা করতে গিয়ে তার মনে হচ্ছিল যেন তার থেকে কোনো বড় ভুল হয়ে গিয়েছে। মালার শাশুড়ি বিমলা দেবী তাকে তীব্র স্বরে ডাকল এবং কঠোর ভঙ্গিতে নিজের আদেশ শুনিয়ে দিল। আজ থেকে তুমি রান্নাঘর সামলাবে। এই ঘর এখন তোমার দায়িত্ব। মুখে না কোনো হাসি, না কোনো ভালোবাসার কথা। মালার মন খারাপ হয়ে গেল, কিন্তু সে সাহস করে হাসার চেষ্টা করল। যখন বিক্রমের সঙ্গে তার বিয়ে ঠিক হয়েছিল, তখন তার চোখের মধ্যে কেবল বিক্রমই ভরেছিল। তার মিষ্টি হাসি আর শান্ত স্বভাব মালার মন ছুঁয়ে দিয়েছিল। মা বাবা খুব ধুমধাম করে তার বিয়ে দিয়েছিল। মালা ভেবেছিল যে নতুন বউ আসার খুশিতে শ্বশুরবাড়ির লোকেরা কিছু আচার অনুষ্ঠান করবে, তাকে শগুন হিসেবে কোনো মিষ্টি খাবার বানাতে বলবে, যেমনটা সে তার প্রতিবেশীদের মধ্যে দেখেছিল। কিন্তু এখানে তো সব উল্টো ছিল। সেই দিন থেকেই মালাকে রান্নাঘরে দাঁড়িয়ে দেওয়া হলো। শাশুড়ি কড়াভাবে তাকে সমস্ত কাজ বুঝিয়ে দিল। সকালের চা থেকে শুরু করে রাতের খাবার পর্যন্ত ঘরের প্রত্যেকটা কাজ এখন তাকেই করতে হতো। মালা কখনো একা এত কাজ সামলায়নি, কিন্তু সে হার মানেনি। সকালের চা বানিয়ে যখন সে শাশুড়ির সামনে গেল, তখন শাশুড়ি প্রথম চুমুক দিয়েই চিৎকার শুরু করে দিল, এ কি বানিয়েছ? তোমার বাপের বাড়িতে কি এমন চা তৈরি হয়? কোনো পরিচারিকাও এর থেকে ভালো চা বানিয়ে দেবে। মালা ঘাবড়ানো গলায় বলল, মাজি, যদি পছন্দ না হয় তবে আমি আরেকবার বানিয়ে দিচ্ছি। সে হালকা হাসার চেষ্টা করল, কিন্তু তখনই শাশুড়ির তীব্র আওয়াজ শুনে তার হাত পা কাঁপতে লাগল। খাবো না আমি এখন চা, মুখের স্বাদই নষ্ট করে দিল। তোমার মা তোমাকে চা বানানো শেখায়নি। এই কথা বলে তিনি চায়ের কাপ তুলে মাটিতে ছুঁড়ে মারলেন। শাশুড়ির এমন ব্যবহার নতুন বউ মালার আত্মাকে ছিন্ন ভিন্ন করে দিল। বিমলা দেবী ছিল একজন কড়া মেজাজের মহিলা। তার জন্য পুত্রবধূ মানে ছিল ঘরের কাজ করা মেশিন, যে অভিযোগ ছাড়া না ক্লান্ত হয়ে একের পর এক সব কাজ করে যেত, যার ভুল করার কোনো অধিকার ছিল না। কখনো কোনো ভুল হয়েও যেত তো শাশুড়ি বারবার খোঁটা দিত। আমাদের তো ভাগ্যই খারাপ যে এমন অলক্ষণে বউকে ঘাড়ে চাপিয়ে দিল। লেখাপড়া শিখেও কিছু আসে না। আমার বিক্রম তো খুব বড় ভুল করে দিয়েছে একে বেছে নিয়ে। এমন অগণিত খোঁটা প্রতিদিন মালার হৃদয়কে বিদীর্ণ করত। ননদ রেখা, যে মালার থেকে বয়সে ছোট ছিল, সেও কোথায় কোনো ত্রুটি ছাড়ল। সে মালার প্রত্যেকটা কথাকে বিকৃত করে নিজের মায়ের সামনে পেশ করত এবং প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটক হতো। একদিন এক প্রতিবেশিনী বাড়িতে এলো এবং কথা বলতে বলতে বলল, ভালো করেছ বিমলা, ছেলের বিয়ে দিয়ে নিজের অর্ধেক দায়িত্ব শেষ করে দিলে তুমি। এখন মেয়ের বিয়ে কবে দিচ্ছ? এখন তো বউও এসে গিয়েছে, মেয়ের বিদায়ের পর ঘর খালি লাগবে না? হ্যাঁ হ্যাঁ বোন, ভালো সম্বন্ধ পেলে দেরি কেন করতে হবে? রেখারও এখন বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, হেসে বলল মালা। কিন্তু রেখা এই কথা শুনে অগ্নিশর্মা হয়ে গেল। বিমলাজিরও এই কথাটা খারাপ লাগল। ব্যাস, এরপর আর কি, দুই মা মেয়ে মিলে এই কথাটা নিয়ে এত বড় বিষয় বানিয়ে দিল যে মালার প্রতিবেশিনীর সামনে তাকে অপমান করতে কোনো কসর ছাড়ল না। নিজের সীমার মধ্যে থাকো বউ, আমার মেয়ের বিয়ে কবে হবে আর কবে হবে না এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি এখানে বসে আছি। তুমি কে হও আমার মেয়ের জীবনের সিদ্ধান্ত নেওয়ার? মালার চোখ ছলছল করে উঠল, কিন্তু সে চুপ থাকাটাই শ্রেয় মনে করল। শ্বশুরবাড়ির লোকেদের চোখে সে তো একজন পরিচারিকা ছিলই, কিন্তু সবথেকে বেশি দুঃখ সে তখন পেল যখন বিক্রম, যাকে মালা নিজের স্বপ্নের ভিত্তি বানিয়েছিল, সেও কোনো বিষয়ে তার পক্ষ নিল না। বিয়ের পর শুরুর দিনগুলোতে সে স্ত্রীর সঙ্গে সঠিক ব্যবহার করল,
কিন্তু ধীরে ধীরে সে মা আর বোনের কথায় প্রভাবিত হল। মালাকে তো সে মানুষ ভাবাই ছেড়ে দিল। প্রত্যেকটা কথায় আদেশ, প্রত্যেকটা ভঙ্গিতে হুকুম। সে যখন তাকে কিছু বলতো, মালা যেন কেঁপে উঠত। তার চোখে প্রেম নয়, অধিকার ছিল, এবং সেই অধিকারও এমন ছিল যেখানে সম্মানের কোনো জায়গা ছিল না। বিয়ের কিছুদিনই কেটেছিল যখন মালা রাতের খাবার বানিয়ে বিক্রমকে পরিবেশন করল। তখন সে এক গ্রাস খেয়েই প্লেট সরিয়ে দিল। এত নুন দেওয়ার কি দরকার ছিল? রান্না করারও বুদ্ধি নেই তোমার? ক্লান্ত শ্রান্ত মালা কোথায় ভাবছিল যে স্বামী বাড়ি আসবে তো বসে তার সঙ্গে দুটো কথা বলবে, কোথায় সে আসতেই তার ওপর রেগে উঠল। মাফ করবেন, এরপর থেকে এমনটা হবে না, মালা কাঁপতে থাকা গলায় বলল। এরপর বিক্রম ঠান্ডা গলায় বলল, পরের বার খেয়াল রেখো, নয়তো আমার থেকে খারাপ আর কেউ হবে না। তার আওয়াজে এমন কঠোরতা ছিল যে মালার হৃৎস্পন্দন দ্রুত হতে লাগল। বিক্রমের আচরণ দিন দিন আরও কঠোর হতে যাচ্ছিল। আর হবেই না কেন, রাতে বাড়ি ফিরেই সবার আগে সে মায়ের ঘরে যেত, যেখানে তার মা আর বোন মালাকে তার বিরুদ্ধে উত্তেজিত করার পুরো প্রস্তুতি নিয়ে বসে থাকত, এবং মালার ছোটখাটো ভুলগুলোকে এমনভাবে বাড়িয়ে চাড়িয়ে বিক্রমের সামনে পেশ করত যে সে পুরোপুরি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। মালা এই কথা জানত। একদিন সে সিদ্ধান্ত নিল যে সে নিজের স্বামীর সঙ্গে এই বিষয়ে কথা বলবে। কিন্তু যেই না সে মুখ খুলল, বিক্রম তাকে ধমক দিয়ে বলল, তোমার মানে কি আমার মা আর বোন ভুল? মা যা বলেন তা ঠিক বলেন, তুমি নিজের ভুলগুলো শুধরে নাও। নিজের মা আর বোনের বিরুদ্ধে আমি একটি শব্দও শুনব না। বিক্রমের গলা এত উঁচু ছিল যে ঘরের বাইরে পর্যন্ত যাচ্ছিল। স্বামীর এমন ব্যবহার দেখে মালা অবাক হয়ে গেল এবং ঘাবড়ে গিয়ে চুপচাপ বিছানায় শুয়ে পড়ল। সারা রাত বালিশে মুখ লুকিয়ে খুব কাঁদল। এখন তো শ্বশুর বাড়িতে মালার প্রতিটি দিন একটা পরীক্ষার মতো হতে যাচ্ছিল। সময় কাটতে লাগল এবং মালার মন ধীরে ধীরে ভাঙতে লাগল। সেই হাসি খুশি মেয়েটা যে কখনো নিজের স্বপ্নের দুনিয়ায় মগ্ন থাকত, এখন এক নীরব ভীত মহিলা হয়ে গিয়েছিল। সকাল থেকে রাত পর্যন্ত ঘরের কাজ, শাশুড়ির ফরমায়েশ, শাশুড়ি আর ননদ বাড়া করা কান কথা আর স্বামীর ওদাসীন্য, এগুলো সব তার কোমল মনটাকে ভেঙে দিচ্ছিল। একবার যখন সে অসুস্থ হল, তখন উঠে কাজ করার সাহস হচ্ছিল না। তার শরীর জ্বরে পুড়ছিল, চোখ দুটো ভারী ছিল। মালা বিছানায় শুয়েছিল, কিন্তু তখনই শাশুড়ি ঘরে এলো। মুখটা বেঁকিয়ে আর বিস্ফারিত চোখে তাকে এমনভাবে দেখল যেন মালা কোনো অপরাধ করে ফেলেছে। কি হলো বউ, কোন খুশিতে বিশ্রাম করছ? ওহ মাজি, শরীরটা ঠিক নেই, জ্বরে শরীর ভেঙে যাচ্ছে, মালা বলল। আরে সামান্য জ্বরই তো, আমরা তো তীব্র জ্বরেও ঘরের কাজ করতাম, পুরো ঘর সামলে নিতাম। এই আজকালকার মেয়েরা তো শুধু বাহানা বানাতে ওস্তাদ। মালা কিছু বলতে চাইছিল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হল না। সেই মুহূর্তে বিক্রম ঘরে ঢুকল। এক পলক মালার দিকে তাকালো, তারপর কিছু না বলে মোবাইল স্ক্রিনে চোখ রাখল। শরীর ভেঙে যাচ্ছে, একদম ওঠা যাচ্ছে না, জ্বরের ওষুধেও আরাম মিলছে না। ডাক্তারের কাছে নিয়ে যাবে কি? মালা নিজেই নিজের অবস্থা জানাতে জানাতে বিক্রমকে জিজ্ঞাসা করল। সময় নেই, অফিসের জন্য দেরি হচ্ছে, আর এমনিতেও সামান্য জ্বর, সব কাজ করার পর বিশ্রাম করে নিও। আপাতত আমার জন্য জলখাবার বানাও, মাও কতক্ষণ ধরে জলখাবারের জন্য অপেক্ষা করছে। এই কথা বলে সে স্নান করতে চলে গেল। মালার হৃদয়ে বেঁচে থাকা সামান্য আশাগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে উঠল এবং রান্নাঘরে গিয়ে রুটি বানাতে লাগল। মাথা ঘুরছিল, কিন্তু কাজ তো করতেই হতো। চোখের জল নীরবে গালে বইতে থাকল। সেই দিনের পর থেকে মালা অভিযোগ করা ছেড়ে দিল। নীরবে সব কাজ করত, মুছা, রান্না, কাপড়, সে শুধু চলতে যাচ্ছিল একটা মেশিনের মতো। কখনো কখনো যখন সে ক্লান্ত হয়ে অল্প সময়ের জন্য বসে পড়ত, শাশুড়ি আওয়াজ দিতে শুরু করত এবং কোনো না কোনো কাজ তাকে বলে দিত। কখনো মালা মায়ের সঙ্গে ফোনে কথা বলতে শুরু করত, তো সবাই তাকে এমন দৃষ্টিতে দেখত যেন সে কোনো গুনাহ করছে। এটা তার নিজের বাড়ি ছিল, কিন্তু তাতে তার জন্য কোনো ব্যক্তিগত কোণও ছিল না। একদিন যখন শাশুড়ি, ননদ আর বিক্রম বাইরে কোনো আত্মীয়ের বাড়িতে গিয়েছিল, মালা একা ছিল। সে নিজের মাকে ফোন করল। তার গলা ধরে এসেছিল, মা, আমি ক্লান্ত হয়ে গিয়েছি, এখানে কেউ আমাকে বোঝে না, আমার নিজের স্বামীও আমার কথা শোনে না। ফোনের অন্য প্রান্তে মা কিছুক্ষণ চুপ থাকল, তারপর গভীর শ্বাস নিয়ে বলল, বেটা, বিয়ে সহজ হয় না, কিন্তু একটা জিনিস আছে যা স্বামী স্ত্রীকে জোরে রাখে। যখন তুই মা হবি না, সব বদলে যাবে। বিক্রমের মনও বদলে যাবে এবং শ্বশুরবাড়ির লোকেরাও তোর কদর জানবে, তো সব বদলে যাবে। বিয়ের 2 বছর পর মালার কোলে তার ছেলে এলো। রাঘবের নিষ্পাপ হাসি তার জীবনের একমাত্র আলো ছিল।
তার ছোট্ট ছেলে, যার ছোট ছোট হাত আর ফর্সা এবং কোমল ত্বক দেখে মালার মনে অনেক ভালোবাসা উথলে উঠত। সে তার জন্য নতুন আশা হয়ে এসেছিল। মালা সেই দৃশ্যটা দেখার অপেক্ষায় ছিল, যখন তার স্বামী তার গর্ভে জন্মানো বাচ্চাকে নিজের বুকে জড়িয়ে নেবে এবং তার মন মাতৃত্বের গৌরবে ভরে উঠবে। কিন্তু বিক্রম কখনো নিজের বাচ্চার প্রতি ভালোবাসা দেখায়নি। রাতে যখন রাঘব কাঁদত, বিক্রম রাগে চিৎকার করে উঠত, তুমি ওকে চুপ করাচ্ছ না কেন? আমাকে সকালে অফিস যেতে হয়। মালা চুপচাপ বাচ্চাকে কোলে নিয়ে তাকে ঘুম পাড়ানোর চেষ্টা করত। কখনো কখনো তো পুরো রাত জেগে থাকত। কিন্তু বিক্রমের জন্য মালা আর রাঘব যেন কোনো গুরুত্বই রাখত না। অন্যদিকে বিমলা দেবী রাঘবের কান্নায় বিরক্ত হয়ে বলতো, বাচ্চা চাই কি কাঁদুক, কিন্তু এই মহারানী বিশ্রাম নিতে থাকবে, ঠিক করে বাচ্চাও সামলাতে পারে না। মালা উত্তর দিতে চাইছিল যে সে দিনরাত বাচ্চার দেখাশোনা আর ঘরের কাজে ব্যস্ত থাকে। বাচ্চার ঠাকুমা আর পিসির কি কোনো কর্তব্য হয় না? কিন্তু সে ভেতরে ভেতরে দমবন্ধ হয়ে চুপ করে থাকত। বিয়ের 2 বছর কেটে গিয়েছিল, কিন্তু বিক্রম মালাকে কখনো 1 পয়সাও হাত খরচের জন্য দেয়নি। সে যা রোজগার করত তার মধ্যে কিছু নিজের কাছে রাখত আর বাকিটা নিজের মাকে দিয়ে দিত। যখন মালার কিছু কেনার দরকার হতো, তখন বিক্রম খুব ঠান্ডাভাবে বলতো, মায়ের কাছে চাও না। মালার নিজের শাশুড়ির সামনে হাত পাতা খুব খারাপ লাগত, কিন্তু বাধ্যতা ছিল। বিমলা দেবী টাকা দেওয়ার আগে জিজ্ঞাসাবাদ শুরু করে দিত, এত টাকা কেন চাই, কি নেবে? মালার মনে হতো যেন সে ভিক্ষা চাইছে। ধীরে ধীরে তো সে টাকা চাওয়া ছেড়ে দিল। রাঘবের জন্য যা যা জিনিস দরকার হতো, কাপড়, সব মালার বাপের বাড়ি থেকেই আসত। কিন্তু মালার মন চাইতো যে বিক্রম কখনো তো ভালোবেসে নিজের ছেলের জন্য কিছু কিনে আনুক। কিন্তু বিক্রমের তো নিজের ছেলের প্রতি কোনো আগ্রহই ছিল না। আজ পর্যন্ত একটা ছোট খেলনা পর্যন্ত আনেনি রাঘবের জন্য। একদিন রাঘব অসুস্থ হয়ে পড়ল। মালার ঘাবড়ে যাওয়াটা দেখার মতো ছিল। বাচ্চাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হতো। বিক্রম তো আগেই আমার কাছে সময় নেই বলে হাত ঝেড়ে ফেলেছিল, এবং মালার কাছে তো 1 পয়সাও ছিল না। সে সাহস জুগিয়ে বিক্রমকে বলল, রাঘবকে ডাক্তারের কাছে আমিই নিয়ে যাব, শুধু ওষুধের জন্য কিছু টাকা দাও। বিক্রম মোবাইলে চোখ রেখেই বলল, মায়ের কাছ থেকে নাও না, ঘরে সব খরচ তো তিনিই দেখেন, কিন্তু আপনিও তো দিতে পারেন কিছু টাকা। কতদিন আমি মাজির কাছে চাইতে থাকব? মালা বলল, বাজে কথা বন্ধ করো, যা বলেছি তা করো। মালার গলা ধরে এলো। সে উঠল, রাঘবকে কোলে নিল এবং শাশুড়ির কাছে গেল। কিন্তু শাশুড়ি তো খোঁচা দেওয়া শুরু করে দিল। প্রথমে তো বাচ্চার দেখাশোনা করলে না, এখন যখন অসুস্থ হয়ে পড়ল তো ওষুধের টাকা চাই। প্রথমে বলো, 1 সপ্তাহ আগে যে 100 টাকা নিয়েছিলে সেটা কি করলে? ওটা তো শুধু 100 টাকা ছিল মাজি, আজকাল তো সব এত দামি হয়ে গিয়েছে। আচ্ছা, তো 100 টাকা কম হয়? এই কথা বলে শাশুড়ি আলমারি থেকে 100 টাকার নোট বের করল এবং মালার দিকে বাড়িয়ে দিল, নাও এইটা, আর বেশি টাকা দেওয়া হবে না, এইটাতেই কাজ চালাও। মালার গলা রুদ্ধ হয়ে গেল, চুপচাপ ফিরে এলো। পেটে ব্যথা আর তীব্র জ্বরে কষ্ট পাচ্ছিল রাঘব। তাকে কোলে নিয়ে মালাও কেঁদে ফেলল। বিমলা দেবী 100 টাকা দিয়ে তো শুধু তাকে অপমানই করেছিল, কিন্তু মালা হার মানার পাত্রী ছিল না। রাঘবের শ্বাস দ্রুত চলছিল, আর একজন মায়ের জন্য তো বাচ্চার জীবনের চেয়ে বড় কিছু হয় না। ঘরে গিয়ে সে দ্রুত আলমারি খুলল। সেই ছোট লকার থেকে একটা সোনার আংটি বের করল, যেটা তার মা তাকে বিয়েতে দিয়েছিল। তখনই রাঘব আবার কাঁদতে শুরু করল। বেটা, কেঁদো না, তুমি একদম ঠিক হয়ে যাবে, আমার রাজা। এই কথা বলে সে রাঘবের কপালে চুমু খেলো এবং তাকে কোলে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মালা দ্রুত পায়ে সোনার দোকানের দিকে চলল। রাস্তায় তীব্র রোদ পড়ছিল, যার ফলে বাচ্চাটা আরও কষ্ট পাচ্ছিল। সোনার কারিগর আংটিটা হাতে নিয়ে দেখল এবং বলল, 5000 টাকা পাবেন। মালা এক মুহূর্ত থামল, কিন্তু রাঘবের অবস্থা দেখে সে সাথে সাথে হ্যাঁ করে দিল। টাকা নিয়ে সে সোজা ডাক্তারের কাছে পৌঁছল। ডাক্তার রাঘবকে ভালোভাবে পরীক্ষা করল, কিছু পরীক্ষাও করালো। সন্ধ্যায় ওষুধ নিয়ে এসে বাড়ি ফিরল। সারা রাত মালা রাঘবের পাশে বসে থাকল, বারবার তার কপালে ঠান্ডা পটি দিচ্ছিল। সকাল হতে হতে রাঘবের জ্বর নেমে গেল এবং তার হাসি দেখে মালার হৃদয়ে শান্তি এলো। সময় এভাবেই কাটতে থাকল এবং রাঘবের বয়স 1 বছর হল। এখন বাড়িতে ননদ রেখার বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। বিমলা দেবী তো নিজের মেয়ের জন্য কোনো কমতি রাখেনি। দামি গয়না, চমৎকার কাপড়, বিয়ের সমস্ত খরচ। মালা মনে মনে ভাবছিল যে বাড়িতে তার ছেলের ওষুধের জন্য 500 টাকাও মেলেনি, সেখানেই রেখার বিয়েতে লাখ লাখ টাকা জলের মতো খরচ হচ্ছিল। রেখার বিয়ের প্রস্তুতিতে বাড়িতে খুব আনন্দ এলো। মালাও চুপচাপ নিজের কাজে লেগে থাকত। ধীরে ধীরে বিয়ের দিন কাছে এলো এবং বাড়িতে অতিথিতে ভরে গেল। চারপাশে হাসি ঠাট্টা আর আনন্দের পরিবেশ ছিল। হলঘরে অতিথিরা বসে গল্প করছিল এবং বিমলা দেবী নিজের মেয়ে রেখার প্রশংসা করছিল। আরে কি বলবো, আমার রেখা তো সব কাজে একদম পারফেক্ট। রান্না করা, সেলাই ফোঁড়াই, ঘর সামলানো, সব কিছু জানে। যে ঘরে যাবে তাকে স্বর্গ বানিয়ে দেবে আমার মেয়ে। পাশে বসা মামিজি সাথে সাথে হ্যাঁতে হ্যাঁ মেলালো। একদম সঠিক বলেছেন, আমাদের রেখা তো সোনার টুকরো, ঘরের প্রাণ।
তাদের কণ্ঠে গর্ব ঝরে পড়ছিল এবং বাকি অতিথিরাও হেসে মাথা নেড়ে সায় দিচ্ছিল। মালা সেই সময় চায়ের ট্রে নিয়ে অতিথিদের দিকে যাচ্ছিল। রাঘবকে সে পাশের দোলনায় ঘুম পাড়িয়ে রেখেছিল, যাতে কাজ করতে করতে তার ওপরও নজর রাখতে পারে। তখনই বাড়ির ফোন বাজল। মালা ফোন ধরতেই মায়ের আওয়াজ শুনে মুখে হাসি এলো। কতদিন হয়ে গিয়েছিল মায়ের সঙ্গে কথা হয়নি। সে ট্রেটা পাশে রেখে বসে পড়ল। তখনই বিমলা দেবীর নজর তার ওপর পড়ল। কার ফোন? আওয়াজে কঠোরতা স্পষ্ট ঝরে পড়ছিল। মায়ের ফোন মাজি, মালা ফিসফিস করে বলল। কিন্তু এইটুকু শুনেই বিমলা দেবীর মুখ রাগে তমতমে উঠল। তিনি অতিথিদের দিকে তাকিয়ে খোঁচা দেওয়া শুরু করে দিলেন। আজকালকার বউদের দায়িত্ববোধের কোনো অর্থই নেই। না জানি কেমন লোক এদের বাপের বাড়ির। একটুও ভাবে না যে মেয়ে শ্বশুর বাড়িতে আছে, বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, কত কাজ। কিন্তু না, এদের তো ফোনে কথা বলতে হবে। আমি তো আমার রেখাকে পরিষ্কার বলে দিয়েছি, শ্বশুর বাড়ি গিয়ে তখনই আমার সঙ্গে কথা বলবে যখন ঘরের সব কাজ শেষ করে নেবে। এমন যেন না হয় যে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকো আর ঘরের কাজ পড়ে থাকে। শ্বশুর বাড়িতে তো বউকেই দেখতে হয় সব কাজ, তাই না? হলঘরে বসা শান্তিমাসি তৎক্ষণাৎ সমর্থন করল। একেবারেই সঠিক কথা। সারাদিন বাপের বাড়ির লোকেদের সঙ্গে কথা বলাও কোনো ঠিক কথা নয়। আজকাল তো বাপের বাড়ির লোকেরাও মেয়ের শ্বশুরবাড়ির ব্যাপারে নাক গলাতে শুরু করে। তাদের কথা শুনে বাকি অতিথিরাও হাসতে লাগল। মালা সবার সামনে হাসির পাত্র হয়ে রইল। মালার চোখ ছলছল করে উঠল। সে ফোনে আস্তে করে বলল, মাম্মি, আমি পরে কথা বলছি। অন্য দিক থেকে মায়ের ভালোবাসা মাখা আওয়াজ এলো, ঠিক আছে বেটা, যখন ফুরসত পাবি তখন ফোন করে দিস। অনেক দিন হয়ে গেল তোর সঙ্গে কথা বলিনি। মালা উঠে দাঁড়ালো এবং চুপচাপ রান্নাঘরে চলে গেল। রেখার বিয়ে কোনো মতে শেষ হল এবং মালা স্বস্তির নিঃশ্বাস ফেলল। অন্তত এখন তো তার নামে কান কথা বলার লোক বাড়ি থেকে চলে গেল। কিন্তু বিমলা দেবী কোথায় চুপ করে থাকার পাত্রী ছিল। তার মুখের ছুরির ধার মালার জন্য আগের মতোই তীক্ষ্ণ ছিল, শুধু এখন নিশানা বদলে গিয়েছিল। বিয়ের এক সপ্তাহ পরের কথা। মালা বিমলা দেবীর ঘরের পাশ দিয়ে যাচ্ছিল। রাঘবের জন্য উষ্ণ জল নিতে যাচ্ছিল। তখনই শাশুড়ির তীব্র আওয়াজ কানে এলো। বিমলা দেবী ফোনে রেখার সঙ্গে কথা বলছিল এবং সেই পুরনো কান কথা চলছিল। শুধু এখন পার্থক্য এই ছিল যে আগে মা মেয়ে মিলে মালাকে তিরস্কার করত, এখন রেখার শাশুড়ি আর জায়ের বদনাম চলছিল। একই কথা হলো রেখা, বিমলা দেবীর গলায় রাগ ছিল। এখনও এক সপ্তাহও হলো না তোর বিয়ের, আর ওনারা তোকে চুলো চৌকার মধ্যে ফেলে দিল। হায় আমার ফুল সুকুমার মেয়ে, এখন তো তোর ঘোরাফেরা পড়ার সময় ছিল, হাতে মেহেন্দিও নামেনি আর কাজে লাগিয়ে দিল। কত নিষ্ঠুর লোক তোর শ্বশুরবাড়ির। মালার পা থেমে গেল। তার মুখে একটা তেতো ক্ষোভপূর্ণ হাসি ফুটে উঠল। মনে মনে সে বিড়বিড় করল, এদের কত দ্বিমুখী নীতি। আমাকে তো বিয়ের দ্বিতীয় দিনেই রান্নাঘরে দাঁড় করিয়ে দিয়েছিল। আমি কি ফুল সুকুমার ছিলাম না? তার রেখার বিয়ের সময়কা মনে এলো যে কিভাবে শাশুড়ি অতিথিদের সামনে কত গর্বের সঙ্গে বলেছিল যে তিনি নিজের মেয়ে শ্বশুরবাড়ির ব্যাপারে হস্তক্ষেপ করবেন না, এবং রেখাকেও শ্বশুরবাড়িতে আগে কাজ করার পরামর্শ দিয়েছিল। কিন্তু এখন সেই বিমলা দেবী সারাদিন ফোনে রেখার সঙ্গে কথা বলে, কখনো মালার নামে কান কথা করত, তো কখনো রেখার শ্বশুরবাড়ির লোকের নামে। বিয়ের পরও রেখা বাপের বাড়িতে এসে অনেক দিন থেকে যেত। প্রতিবারই সে নিজের শাশুড়ি আর জায়ের অভিযোগের ঝাঁপি খুলে বসত এবং বিমলা দেবী তাতে মশলা দিত। কিন্তু মালার কথা বলার অধিকার না আগে ছিল না এখন। সে চুপচাপ নিজের কাজে লেগে থাকত, কারণ তার একমাত্র উদ্দেশ্য ছিল নিজের ছেলে রাঘবকে একটা ভালো জীবন দেওয়া। রাঘব এখন বড় হচ্ছিল। মালা চাইত রাঘব ভালো শিক্ষা পাক, সে একজন যোগ্য মানুষ হোক। এক সন্ধ্যায় যখন বিক্রম আর বিমলা দেবী হলঘরে বসেছিল, মালা রাঘবকে স্কুলে পাঠানোর কথা তুলল। এখনও পুরো 3 মাস বাকি নতুন সেশন শুরু হতে, এখনই স্কুলের কথা নিয়ে বসে গেলে তুমি? ও, আমি রাঘবকে ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে চাইছি। কনভেন্ট স্কুলে ভর্তির জন্য 3 মাস আগে ফর্ম ভরতে হয়। আপনি সেখানে গিয়ে ফর্মটা নিয়ে এলে হতো। বিমলা দেবী তৎক্ষণাৎ ভ্রু কোঁচকাল। কি, এ তো ছোট বাচ্চাকে কোথাও দূরে পাঠানোর কি দরকার? আমাদের সময় তো বাচ্চারা আশেপাশে সরকারি স্কুলেই পড়ত। বিক্রমও নিজের মায়ের পক্ষ নিল। হ্যাঁ, মা ঠিকই বলছে, বড় স্কুলে ভর্তি করার কোনো দরকার নেই। মালা নিজের কথায় জোর দিল। আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। যদি বাচ্চার ভবিষ্যৎ গড়তে হয় তো তাকে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে হবে। বাস, কোনো দরকার নেই এসব ন্যাকামি করার। এমনভাবে বলছো যেন এসবে কোনো খরচ হবে না। শাশুড়ি মা বলল। তো মালা বলল, মাজি, খরচের চিন্তা করবেন না, আমি চাকরি করে নেব। শুনে বিক্রম খেপে গেল।
আচ্ছা, এখন তুমি চাকরি করতে যাবে, তাহলে ঘরের কাজ কে করবে? আরে একে তো শুধু কাজ থেকে বাঁচার বাহানা চাই। এটা ভালো যে বউরানী বাইরে ঘুরে বেড়াবে আর শাশুড়ি ঘরে রুটি বানাবে। কিন্তু রাঘবের পড়াশোনা, তার ভবিষ্যৎ। মালা সাহস জুগিয়ে নিজের কথাটা রাখল, কিন্তু তার প্রত্যেকটা চেষ্টা বিক্রম নিজের রাগের আগুনে পুড়িয়ে দিল। বাস, আর কোনো তর্ক নয়, চুপচাপ ঘরে বসে থাকো, বড় এসছে চাকরি করতে যাওয়ার। তার কড়া আওয়াজ হলঘরে প্রতিধ্বনিত হল এবং সে পা ছুঁড়ে বাইরে বেরিয়ে গেল। মালা সেখানেই দাঁড়িয়ে থাকল। সে বুঝে গিয়েছিল যে তার জীবন হয়তো সবসময় এই শ্বশুরবাড়ির 4 দেওয়ালের মধ্যে বন্দী থাকবে, যেখানে তাকে মন মেরে নিজের ইচ্ছের বিরুদ্ধে বাঁচতে হবে। কিন্তু নিজের বাচ্চার ব্যাপারে সে আপোস করতে চাইছিল না। এজন্য পরের দিন সবজি কেনার নাম করে সে চুপচাপ স্কুলে চলে গেল এবং ফর্ম ভরে দিল। কিছুদিন পর মালা নিজের বাপের বাড়ি যাওয়ার সুযোগ পেল। শ্বশুরবাড়ি থেকে ছুটি নিয়ে বাপের বাড়ি যাওয়াও কোথাও কোনো যুদ্ধ জেতার চেয়ে কম ছিল। খুব কষ্টে 2 দিনের জন্য বাপের বাড়ি যাওয়ার অনুমতি মিলেছিল তাকে। মা বাবার সঙ্গে দেখা করে তার মন হালকা হল। তাদের আন্তরিকতা আর ভালোবাসা তাকে কিছু মুহূর্তের জন্য স্বাধীনতার অনুভূতি দিল। কিন্তু আসল শান্তি তখন পেল যখন সে তার ছোটবেলার বান্ধবী সীমার সঙ্গে দেখা করতে গেল। সীমার বাপের বাড়ি মালার বাড়ির কাছেই ছিল এবং সে গরমের ছুটি কাটাতে এসেছিল। 2 বান্ধবী একসঙ্গে বসল এবং পুরনো স্মৃতি তাজা করতে লাগল। স্কুলের দিন, গলিতে দৌড়ানো, লুকোচুরি খেলা, প্রত্যেকটা কথায় দুজনেই হেসে গড়িয়ে পড়ছিল। মালার মন হালকা হয়ে যাচ্ছিল, যেন সে আবার সেই নিশ্চিন্ত মেয়েটি হয়ে গিয়েছে। কিন্তু হৃদয়ের গভীরে একটা অনুভূতি ছিল যে এই স্বাধীনতার মুহূর্তগুলো ক্ষণস্থায়ী। বন্দীকে অবশেষে বন্দিদশে ফিরতেই হয়। এটা ভেবেই তার মুখটা বিষণ্ণ হয়ে গেল। সীমা তার বিষণ্ণতা ধরে ফেলল। কি ব্যাপার মালা, তুই এত চুপচাপ কেন? মালা হালকা হাসি দিয়ে এড়ানোর চেষ্টা করল, কিন্তু সীমা জেদ ধরল। বল না, নিজের বান্ধবীর কাছ থেকে কি লুকানো? অবশেষে মালার মন ভরে এলো। সে নিজের সব দুঃখ বলে ফেলল এবং তারপর কাঁদতে কাঁদতে বলল, যদি আমি নিজে রোজগার করতাম তো অন্তত নিজের বাচ্চার জীবনটা তো গড়তে পারতাম। সীমা হাসল। তো বাইরে কেন যাবি? এখানেই ঘরে থেকে বাচ্চাদের পড়াতে পারিস। তোর তো পড়াশোনার ভালো অভিজ্ঞতা আছে। হিন্দি, অঙ্ক, ইংরেজি সব বিষয়ে ভালো নম্বর পেয়ে পাশ করতিস তুই। ঘরের বাইরেও যেতে হবে না, আর বাচ্চার দেখভালও হয়ে যাবে। মালা উদাস স্বরে জবাব দিল, হ্যাঁ, কথা তো ঠিকই, কিন্তু যদি শ্বশুরবাড়ির লোকেরা এইটাতেও আপত্তি করে? বাড়ির লোকেরা তো কথায় কথায় গোলমাল শুরু করে দেয়। সীমা তার হাত ধরল। যদি তুই এত ভাবতে থাকিস তো কিছুই করতে পারবি না মালা। ভয় পেয়ে বাঁচা ছেড়ে দে। নিজের বাচ্চার ভবিষ্যৎ গড়তে হলে প্রথমে তোকে নিজেকে দাঁড়াতে হবে, কারো কাছ থেকে আশা রাখিস না। মালার চোখে একটা উজ্জ্বলতা এলো, কিন্তু পরের মুহূর্তেই সে বলল, কিন্তু যদি সফলতা না আসে তো? আমি তো কিছুই জানি না। সীমা হেসে বলল, মালা, তুই শুরু তো কর। সফলতাও সেই সব লোককেই পায় যারা চেষ্টা করে। 2 দিন পর মালা যখন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি ফিরল, সে সাহস জুগিয়ে একদিন বিমলা দেবীকে বলল, মাজি, আমি এখন ঘরে থেকে বাচ্চাদের টিউশন পড়াতে চাই। বিমলা দেবীর ভ্রু কুঁচকে গেল এবং তার মুখ রাগে লাল হয়ে উঠল। টিউশন? এটা আবার কি নতুন নাটক? তার কণ্ঠে তিক্ততা ছিল। কিন্তু মালা শান্ত স্বরে জবাব দিল, মাজি, কিছু ঘন্টা সন্ধ্যায় পড়াবো। এতে ঘরের কাজে কোনো অসুবিধা হবে না। রাঘবের দেখভালও তেমনই হবে যেমন আগে হতো। বিমলা দেবী আপত্তি জানাতে চাইছিল, কিন্তু তার কোনো উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছিল না, তাই চুপ থাকল। মালা চুপচাপ নিজের ঘরে চলে এলো। তার মনে জয়ের আনন্দ ছিল। সেই সময় রেখা নিজের বাপের বাড়িতে ছিল। বিয়ের পর সে ঘরের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করত। একদিন যখন মালা রান্নাঘরে কাজ করছিল, রেখা বিমলা দেবীর সঙ্গে ফিসফিস করে বলল, মা, আপনি ভাবিকে টিউশন পড়াতে বারণ করলেন না কেন? যদি ওর হাতে টাকা আসে তো নিজের ইচ্ছে মতো চলবে, তখন আপনার একটাও কথা চলবে না। বিমলা দেবী চতুর্ভঙ্গিতে জবাব দিল, আরে আমি কি কাঁচা কাজ করেছি নাকি? ঘরের সব কাজ ওর থেকেই করাবো। সন্ধ্যা পর্যন্ত তো ক্লান্তিতে ভেঙে পড়বে। 1 মাসের মধ্যেই টাকা কামানোর ভূত ওর মাথা থেকে নেমে যাবে। বিমলা দেবী নিজের কৌশল তৈরি করে ফেলেছিল। আগে তিনি সবজি কাটা, কাপড় ভাঁজ করা, এরকম ছোটোখাটো কাজ করে নিতেন, কিন্তু এখন তিনি সব কাজ থেকে হাত গুটিয়ে নিলেন। মালাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতা পর্যন্ত সব একা করতে হতো। সন্ধ্যায় 2 ঘন্টা পড়াতো, তারপর আবার রান্নাঘরে লেগে পড়ত। সে এর কারণ ভালোভাবেই বুঝতে পারছিল। শাশুড়ি তাকে এত ক্লান্ত করে দিতে চাইছিল যে সে যেন টিউশন ছেড়ে দেয়, কিন্তু মালা হার মানেনি। সে মন দিয়ে লেগে থাকল। ধীরে ধীরে তার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়তে লাগল। বাচ্চারা তার ওপর সন্তুষ্ট ছিল এবং তাদের মা বাবা তার পড়ানোর পদ্ধতির প্রশংসা করত।
1 মাস পর যখন মালার কাছে প্রথমবার বাচ্চাদের টিউশনের মাইনে এলো তখন তার চোখ খুশিতে ঝলসে উঠল। সে হিসাব করল এই টাকাটা রাঘবের জন্য কাপড়, বইপত্র আর তার পড়াশোনার জন্য যথেষ্ট ছিল। সে মনে মনে সংকল্প করল, যাই হোক না কেন আমি পিছু হটব না। কিন্তু শ্বশুরবাড়িতে শান্তি কোথায়? রেখা আর বিমলা দেবী সারাদিন বসে মালার বদনাম করত। দেখো, এখন তো এই টিউশনের চক্করে ঘরের কাজও ঠিক করে না। রেখা একদিন বিক্রমের কাছে অভিযোগ করল। বিমলা দেবী তৎক্ষণাৎ হ্যাঁতে হ্যাঁ মেলাল। হ্যাঁ, রাঘবকেও ভালোভাবে সামলায় না। বিক্রম, যে আগে থেকে নিজের মা আর বোনের কথায় প্রভাবিত হতো, রাগে চিৎকার করে উঠল, মালা, এ কি তামাশা? টিউশনের চক্করে ঘরের কাজ খারাপ করছো? বন্ধ করো এসব, নয়তো ভালো হবে না। মালা শান্ত কিন্তু দৃঢ়স্বরে জবাব দিল, বিক্রম, আমি ঘরের সব কাজ করছি, রাঘবের দেখভালে কোনো কমতি রাখছি না। টিউশন আমি আমার অবসর সময়ে দিই। আমার মনে হয় না এখন এই নিয়ে কারো আপত্তি থাকা উচিত। বিক্রম ভ্রু কুচকাল, কিন্তু মালার চোখে যে দৃঢ়তা ছিল তার কোনো জবাব তার কাছে ছিল না। সে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে গেল। মালার পা এখন টলমল করার মতো ছিল না। সে নিজের পথে চলার জন্য বদ্ধপরিকর হয়েছিল। সে জানত যে এই পথ সহজ হবে না, কিন্তু নিজের পরিশ্রমে উপার্জিত টাকা তাকে একটা নতুন শক্তি দিল। কয়েকদিন কাটল। মালা যে স্কুলে রাঘবের ভর্তির জন্য ফর্ম ভরেছিল সেই স্কুলে ভর্তির সময় এসে গিয়েছিল। মালা এই কথাটা বিক্রমকে বলতেই বিক্রমের ভ্রু কুচকে গেল। সে চেয়ারে লাফিয়ে উঠে বসল এবং রাগে বলল, সেই পুরনো কথা নিয়ে পড়ে আছো? আমি একবার পরিষ্কার বলে দিয়েছিলাম না যে দামি স্কুলে ভর্তি করাবো না? ঘরে আরও খরচ আছে। মালা গভীর শ্বাস নিল এবং জবাব দিল, বিক্রম, রাঘবের পড়াশোনার সমস্ত খরচ আমি নিজের রোজগার থেকে চালাব। কখনো কম পড়লে তবেই আপনার কাছে যাইব। শুধু আমার আপনার সঙ্গে দরকার। এই কথা শুনে বিমলা দেবী যেন সাপের ছোবল খেল। তার মুখ রাগে লাল হয়ে গেল। বাহ, বড় এসেছে নিজের রোজগারের রূঢ়তা দেখাতে। তিনি খোঁচা দিয়ে বললেন, 2-4 হাজার টাকা রোজগার করেছ তো কথা বেরিয়ে এলো। এখন তো এই খরচ চালাতে পারবে, কিন্তু যখন বাচ্চা বড় হবে, স্কুলের মাইনে, বইপত্র আর না জানি কত কি, তখন কি করবে? কোথাও গিয়ে কি ভিক্ষা চাইবে? বিক্রমও মায়ের পক্ষ নিয়ে রাগে নিজের ফরমান শুনিয়ে দিল, তোমার যা মনে আসে করো, কিন্তু আমার কাছ থেকে কোনো আশা রেখো না। না আমি রাঘবকে ভর্তি করাতে যাব, না 1 পয়সা খরচ করব। শুনে মালার হৃদয় টুকরো টুকরো হয়ে গেলেও তার পা টলমল করল না। পরের দিন সকালে সে তাড়াতাড়ি উঠল, কাজ সারল এবং রাঘবকে তৈরি করল। নিজের টিউশনের রোজগার থেকে জমানো টাকা গুনল এবং রাঘবকে ভর্তি করানোর জন্য স্কুলের দিকে রওনা হল। স্কুলের গেট দেখে তার বুক জোরে জোরে ধরফর করছিল, কিন্তু মনে একটা বিশ্বাস ছিল। সে রাঘবকে ভর্তি করাল এবং প্রথম মাইনে নিজের রোজগার থেকে দিল। যখন সে রাঘবকে নিয়ে বাড়ি ফিরল, তখন তার মুখে একটা হাসি ছিল। রাঘব স্কুলে যাওয়ার পর মালার কাছে দিনে কিছু আরও অবসর সময় থাকতে লাগল। সে সকালে তাকে স্কুলে নামিয়ে দিয়ে আসত, তাড়াতাড়ি ঘরের কাজ সারত, রান্না করা, কাপড় কাচা, ঘর পরিষ্কার করা, আর তারপর নিজের ক্লাসের দিকে মনোযোগ দিত। তার পরিশ্রম ফল দিচ্ছিল। তার ছাত্রছাত্রীর সংখ্যা বাড়ছিল এবং তার রোজগার এখন রাঘবের পড়াশোনা আর তার ছোটখাটো প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু শ্বশুরবাড়ির পরিবেশ তেমনই ছিল। বিক্রমের না তো মালার পরিশ্রমে কোনো ফর্ক পড়ত, না রাঘবের প্রয়োজনগুলোতে। তার বেশিরভাগ রোজগার বিমলা দেবীর হাতে চলে যেত, যিনি নিজের মেয়ে রেখা আর তার পরিবারের জন্য জলের মতো খরচ করতেন। রেখা এখন আর সপ্তাহে 2-3 বার বাপের বাড়িতে আসত এবং মালার ওপর রূঢ়তা দেখানোর কোনো সুযোগ ছাড়ত না। ধীরে ধীরে রাঘব বড় হচ্ছিল। ঘরের পরিবেশ তার বুঝতে পারতে শুরু করেছিল। সে দেখত যে তার মা সারা দিন কাজে ডুবে থাকে, তবুও ঠাকুমা তাকে খোটা দেন। পিসি রেখা যখন আসত তখন মাকে ছোট করতে কোনো কসুর ছাড়ত না। সবচেয়ে বেশি রাঘবের দুঃখ হতো এটা দেখে যে তার বাবা, যিনি তাকে কখনো ভালোবেসে গলা লাগাননি, ঠাকুমা আর পিসির কথায় এসে মায়ের ওপর রাগ করতেন। রাঘবের বোধ এখন তার বয়সের চেয়ে অনেক এগিয়ে গিয়েছিল। সে প্রায় নিজের মাকে বলতো, মাম্মি, ঠাকুমা আর পিসি তোমার সম্পর্কে ভুল ভুল কথা বলছিল। আমি এই বাড়িতে থাকতে চাই না। তুমি কেন সব সহ্য করো? চলো আমরা অন্য কোথাও চলে যাই, দূরে, যেখানে তোমাকে কেউ কষ্ট দেবে না। মালা তার কথা শুনে হালকা হাসত। তার মাথায় হাত বুলিয়ে বলতো, বেটা, এসব কথায় মনোযোগ দেওয়ার দরকার নেই। তুমি শুধু নিজের পড়াশোনায় মন দাও। প্রথমে নিজের পায়ে দাঁড়াও, তারপর দেখা যাবে। এই সময়টা খুব দামি, যদি এটা নষ্ট করে দাও তো আর ফিরে আসবে না। রাঘব নিজের মায়ের কথা মন দিয়ে বুঝত। সে পুরো চেষ্টা করত যে মায়ের যেন তার জন্য কোনো কষ্ট না হয়। কখনো সে রান্নাঘরে ছোটখাটো কাজে সাহায্য করত, তো কখনো নিজের স্কুলের হোমওয়ার্ক নিজে শেষ করত। মালাও প্রতি রাতে 2 ঘন্টা সময় বের করে রাঘবকে পড়াত, যাতে তার ভবিষ্যৎ উজ্জ্বল হতে পারে। সময় ডানা মেলে উঠতে লাগল।
রাঘবের পরিশ্রম আর মালার অধ্যাবসায় ফল দিল। প্রতি বছর সে স্কুলে টপ করত। রাঘব 10ম শ্রেণীতে এসে গিয়েছিল। মালা টিউশন থেকে যে সামান্য রোজগার শুরু করেছিল তা রাঘবের স্কুলের মাইনে আর কিছু ছোটখাটো প্রয়োজন মেটাতেই শেষ হতে শুরু করেছিল। একদিন রাঘব স্কুল থেকে এলো এবং বলল, মা, এবার সায়েন্সের কিছু অতিরিক্ত বই নিতে হবে। শিক্ষক বলেছেন যে এগুলো ছাড়া পড়াশোনা অসম্পূর্ণ থেকে যাবে। মালা চুপ হয়ে গেল। সে জানত যে মানিব্যাগে শুধু কিছু পয়সাই অবশিষ্ট ছিল। সন্ধ্যায় অনেক ভেবে সে বিক্রমকে বলল, রাঘবের বই নিতে হবে, যদি কিছু টাকা দিয়ে দিতে। বিক্রম কড়া গলায় বলল, কেন? যখন রোজগার করতে শুরু করেছিলে তখন বলেছিলে না যে সব নিজে করে নেবে? এখন কেন এলে আমার কাছে? আমি তো প্রথম দিনই তোমাকে বলে দিয়েছিলাম যে আমার কাছ থেকে 1 পয়সারও আশা রেখো না। এখন গিয়ে ভিক্ষা চাও বাইরে। আমার কাছে ফুটো কড়িও নেই এই ফালতু খরচের জন্য। রাঘব দরজায় দাঁড়িয়ে সব শুনছিল। মায়ের কাছে এলো এবং হালকা হাসি দিয়ে বলল, কোনো ব্যাপার না মা, আমি সামলে নেব। মালা কিছু বলল না। পরের দিন যখন রাঘব স্কুল থেকে ফিরল তখন মালা তার হাতে বই কেনার জন্য টাকা রেখে দিল। রাঘব অবাক হয়ে দেখল, মা, কিন্তু কাল আপনি তো বলেছিলে। তখনই তার নজর মায়ের গলার উপর পড়ল। সোনার সরু চেনটা যা মা সবসময় পরত এখন সেখানে ছিল না। তার চোখ জলে ভরে এলো। মা, আপনি চেনটা বিক্রি করে দিলেন, আমি বারণ করেছিলাম না? মালা তার মাথা ছুঁয়ে বলল, চেন আবার তৈরি হয়ে যাবে বেটা, কিন্তু এই সময়টা আর ফিরে আসবে না। যেদিন তুমি নিজের পায়ে দাঁড়াবে আমার সমস্ত ত্যাগ সফল হয়ে যাবে। রাঘবের এটা দেখে দুঃখ হতো যে তার মা সারাদিন কাজে লেগে থাকে, তবুও তাকে কষ্ট করে জীবন কাটাতে হয়। একদিন রাঘব এসে বলল, মা, তুমি অনলাইন কোচিং কেন দিচ্ছ না? কি অনলাইন কোচিং? হ্যাঁ মা, তুমি এখানেই বসে বসে মোবাইল থেকে দেশ বিদেশে যে কোনো জায়গায় থাকা বাচ্চাদের পড়াতে পারো। আজকাল এমন অনেক প্ল্যাটফর্ম আছে যা শিক্ষকদের ছাত্রছাত্রীর সঙ্গে জুড়ে দেয়। শুধু রেজিস্টার করো আর তারা টিউশন নিতে ইচ্ছুক বাচ্চাদের তোমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে। সামান্য কমিশন নেয় শুধু, আর তাতে ভালো টাকা রোজগার হয়। এই কথা বলে রাঘব মালার একটা অনলাইন টিউশন প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশন করিয়ে দিল। এরপর মালার ফোনে বাচ্চাদের মা বাবার জিজ্ঞাসাবাদের কল আসতে শুরু করল। শীঘ্রই অনেক বাচ্চা তার কাছে টিউশন জয়েন করল। এখন মালা সব বাচ্চাদের অনলাইনে পড়াতো এবং ভালো রোজগার করতে লাগল। কিন্তু রাতে সামান্য সময় বের করে রাঘবের পড়াশোনাতেও মনোযোগ দিত। এরপর এলো রাঘবের 10ম শ্রেণীর ফল। যখন জানা গেল যে রাঘব পুরো জেলায় প্রথম স্থান অধিকার করেছে তখন মালার খুশির কোনো সীমা ছিল না। সে নিজের ছেলেকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। খবরের কাগজে রাঘবের ছবি ছাপা হয়েছিল এবং নিচে তার নাম লেখা ছিল জেলার টপার। মালা বারবার সেই খবরের কাগজটা তুলে দেখছিল এবং নিজের ছেলের নজর কাটাচ্ছিল। তার চোখে ছিল আনন্দের অশ্রু। এত বছরের পরিশ্রম, এত কষ্ট সব আজ সফল হয়ে গিয়েছিল। কিন্তু বিক্রম, যে নিজের পুরো জীবনে কখনো রাঘবের পড়াশোনার জন্য 1 টাকাও দেয়নি, এখন আত্মীয়দের সামনে বড়াই করতে কোনো কমতি রাখছিল না। আরে ভাই, রাঘব 10ম শ্রেণীতে পুরো জেলায় টপ করেছে। আমার তো আগে থেকেই জানা ছিল যে আমার ছেলে খুব বুদ্ধিমান। সেই জন্যই তো আমি তাকে শহরের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। আমি কখনো টাকার চিন্তা করিনি যখন ছেলের পড়াশোনার কথা এসেছিল। বিমলা দেবীও বার পিছিয়ে থাকবেন কেন? তিনিও নিজের ছেলে বিক্রমের গুণগান গাইতে শুরু করলেন। আমার বিক্রম তো কখনো রাঘবের পড়াশোনায় কমতি আসতে দেয়নি। রাত রাত জেগে বাচ্চার চিন্তা করত, কত খরচ করেছে এর পড়াশোনায়, কোনো হিসেব নেই। রাঘব এসব শুনত তো তার ভেতরে রক্ত টকবক করে ফুটতে থাকত। তার মন চাইছিল যে সে চিৎকার করে সবাইকে সত্যিটা বলে দিক, কিন্তু সে জানত যে তার মায়ের আরও কষ্ট হবে। সে খুব ভালোভাবে জানত যে তার মা টিউশন পড়িয়ে প্রতি মাসে নিজের রোজগারের টাকা দিয়ে তার স্কুলের মাইনে ভরেছিল। যখনই মালা বিক্রমের কাছে টাকার জন্য হাত পেতেছিল সে শুধু অপমান আর খোটা পেয়েছিল। কিন্তু রাঘব চুপ থাকাটাই শ্রেয় মনে করল। সে মনে মনে সংকল্প করেছিল যে এখনই জবাব দেওয়ার সঠিক সময় নয়, সেই দিনও আসবে। রাঘব এখন কৈশোর পার করে গিয়েছিল। লম্বা, চওড়া, ফর্সা, শান্ত স্বভাবের এবং গভীর চোখের ছেলে ছিল রাঘব। সে বয়সের আগেই অনেক বোঝাপড়া শিখে নিয়েছিল। যখন তার বয়সের ছেলেরা সিনেমা, ক্রিকেট, গার্লফ্রেন্ডের কথা বলত তখন রাঘব বইয়ের মধ্যে ডুবে থাকত। সে নিজের মায়ের সংগ্রামকে এত কাছ থেকে দেখেছিল যে তার ভেতরে একটা জেদ তৈরি হয়ে গিয়েছিল, কিছু বড় হয়ে দেখানোর, নিজের মাকে সবার সামনে সম্মান এনে দেওয়ার। রাঘব অনেক পরিশ্রম করে ভালো নম্বর নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করল। তার স্বপ্ন ছিল আইএএস অফিসার হওয়ার। সে শুনেছিল যে ইউপিএসসির পরীক্ষা খুব কঠিন হয়, কিন্তু সে হার মানেনি। সে নিজের পুরো শক্তি লাগিয়ে ইউপিএসসির পরীক্ষার প্রস্তুতি শুরু করল। দিন রাত এক করে দিল। ঘরে একটা ছোট ঘর ছিল, সেখানেই বসে বইয়ের স্তূপের মাঝে পড়াশোনা করত।
নিজের দিক থেকে পুরো সততার সঙ্গে চেষ্টা করল, কিন্তু সফলতা পেল না। যখন ফল এলো এবং তার নাম তালিকায় ছিল না, তখন রাঘব ভেঙে পড়ল, একদম খারাপভাবে হতাশ হয়ে গিয়েছিল। তার মনে হলো যে হয়তো তার কপালে আইএএস হওয়া লেখা নেই। সে ঘরে বন্ধ হয়ে কাঁদছিল। মালা যখন নিজের ছেলেকে এই অবস্থায় দেখল, তখন তার মন ভেঙে গেল। সে ঘরে গেল এবং রাঘবকে শক্ত করে বুকে জড়িয়ে ধরল। বেটা, হারতে কখনো ভয় পাস না, এগুলো তো শুধু রাস্তার বাধা। দেখ, জীবনে যতই সমস্যা আসুক, হার মানতে নেই। তুই আমার ছেলে, আমি জানি যে তুই পারিস। শুধু একবার আর একবার চেষ্টা কর, এবার তুই নিশ্চিত সফল হবি। মায়ের এই কথাগুলো রাঘবের ভেঙে যাওয়া সাহসকে আবার বাঁচিয়ে তুলল। সে চোখের জল মুছল এবং মনে মনে সংকল্প করল যে সে আবার চেষ্টা করবে, এবার আরও বেশি পরিশ্রম করবে। রাঘব আবার প্রস্তুতি শুরু করল। এবার তো সে দিন রাতের ভরকটাই মিটিয়ে দিল। সকাল 5টায় উঠত, রাত পর্যন্ত পড়াশোনা করত। মোবাইল চালালেও শুধু পড়াশোনার সঙ্গে যুক্ত জিনিস দেখার জন্য। বন্ধুদের থেকে দূরে হয়ে গেল, কারো সঙ্গে মেলামেশা বন্ধ করে দিল। বাইরের দুনিয়া থেকে একদম নিজেকে বিচ্ছিন্ন করে দিল। শুধু একটাই লক্ষ্য ছিল তার মাথায়, ইউপিএসসি পাশ করতে হবে এবং আইএএস হতে হবে। আর তারপর সেই দিনটাও এলো যার অপেক্ষা ছিল। ইউপিএসসির ফল ঘোষণা হলো। রাঘবের নাম টপারদের তালিকায় জ্বলজ্বল করছিল। যখন মালা এই খবরটা পেল, তখন এক মুহূর্তের জন্য তার শ্বাস থেমে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না। সে আরেকবার যাচাই করল। হ্যাঁ, সত্যিই রাঘবের নাম ছিল সেখানে। সে সাথে সাথে চোখ বন্ধ করল এবং হাত জোড় করে ওপরওয়ালাকে ধন্যবাদ জানালো। হে ভগবান, তোমার লক্ষ লক্ষ শুক্রিয়া। তুমি আমার কথা শুনেছ, আমার ছেলেকে সফলতা দিয়েছ। বিক্রম খবরটা শোনা মাত্রই নিজের মোবাইলে সোশ্যাল মিডিয়া খুলল এবং একটা লম্বা স্টেটাস দিল। আমাদের খানদানের গৌরব, আমার প্রিয় ছেলে রাঘব আইএএস অফিসার হয়ে আমার নাম পুরো শহরে উজ্জ্বল করবে। পরিশ্রম কখনো বৃথা যায় না। আমি নিজের পুরো জীবনেই বাচ্চার পড়াশোনার জন্য লাগিয়ে দিয়েছি, আজ তার ফল পেলাম। একের পর এক ফোন আসছিল অভিনন্দন জানানোর জন্য, এবং কিছু আত্মীয় তো নিজে মিষ্টি নিয়ে বাড়িতে চলে এলো। বিক্রম ড্রয়িং রুমে একটা চেয়ারে এমনভাবে বসেছিল যেন সে পদ্মশ্রী পুরস্কার জিতেছে। মুখে স্পষ্ট গর্ব ঝরে পড়ছিল। আরে ভাই, আমিই তো এই বাচ্চার ভিত তৈরি করেছিলাম। যখনও খুব ছোট ছিল তখন থেকেই আমি ভেবে নিয়েছিলাম যে আমার ছেলেকে বড় মানুষ হতে হবে। সারা দিন নিজের চাকরিতে খাটতাম, কিন্তু ছেলের পড়াশোনায় কোনো কমতি আসতে দিইনি। কত টাকা খরচ করেছি এর পড়াশোনায় কোনো হিসাব নেই। কোচিং, বইপত্র, মাইনে সবকিছু আমিই তো দিয়েছি। তারই জন্য আজ আমার ছেলে এই জায়গায় পৌঁছেছে। এই বাক্যটা তার মুখ থেকে প্রতি 2-3 মিনিটে বের হচ্ছিল। বিমলা দেবীও বা আর পিছিয়ে থাকবেন কেন? তিনিও নিজের ছেলে বিক্রমের গুণগান গাইতে শুরু করলেন। আমার বিক্রম তো কখনো রাঘবের পড়াশোনায় কমতি আসতে দিইনি। রাত রাত জেগে বাচ্চার চিন্তা করত। কত খরচ করেছে এই ছেলের পড়াশোনায়, লাখ লাখ টাকা। পুরো জীবন ঢেলে দিয়েছে ছেলের ভবিষ্যতের জন্য। সামনে দাঁড়িয়ে রাঘব এসব চুপচাপ শুনছিল। তার মুঠি বাঁধা ছিল, তার ভেতরে রাগের আগুন জ্বলছিল। বছরের পর বছর ধরে যা কিছু হৃদয়ে চেপে রেখেছিল সেসব এখন বাইরে আসতে চাইছিল। এবং অবশেষে রাঘব নিজের রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারল না, এবং সে জোরে চিৎকার করে উঠল, বাস করুন বাবা। ঘরে নিস্তব্ধতা ছেয়ে গেল। যে অতিথিরা হেসে হেসে কথা বলছিল তারাও চুপ হয়ে গেল। সবার চোখ রাঘবের উপর স্থির হয়ে গেল। আমার জন্য আপনি কি করেছেন একটু বলুন তো? আমার স্কুলের মাইনে থেকে শুরু করে বইপত্র পর্যন্ত সব মা নিজের রোজগার থেকে করেছে। আপনি তো কখনো আমার দিকে ফিরেও দেখেননি। আমার বই, আমার ছোটখাটো প্রয়োজন সব মা নিজের রক্ত ঘামের রোজগার দিয়ে পূরণ করেছে। আপনি নিজেকে আমার বাবা বলেন? কখনো আজ পর্যন্ত ভালোবেসে বুকে জড়িয়ে ধরেছেন আমাকে? একবারও জিজ্ঞাসা করেছেন যে বেটা কেমন আছো, কিছু চাই তোমার? কখনো না। আর আমার মা, যিনি আমাকে এই পর্যন্ত পৌঁছানোর জন্য দিন রাত এক করে দিয়েছেন, নিজের জীবনের প্রত্যেকটা খুশি আমার জন্য কুরবান করে দিয়েছেন, তবুও ঠাকুমা আর পিসি সব সময় মাকে অপমান করেছে। এবং আপনি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলেন, কখনো মায়ের জন্য একটা শব্দও বলেননি। সবার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। রাঘব নিজের মায়ের দিকে ঘুরল। মা, এই সব তোমার পরিশ্রমের ফল। তুমি আমাকে একজন যোগ্য মানুষ বানিয়েছ। প্রতিটি বিপদ, প্রতিটি সমস্যায় সঙ্গে দিয়েছ। তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না। মালার চোখ থেকে জল বইতে লাগল। বিক্রমের নিজের কানে বিশ্বাস হচ্ছিল না। সে রাগে তমতমে উঠে বলল, বাহ,
আমারই টুকরোগুলোর ওপর বড় হয়ে আজ আমাকেই উল্টো কথা শোনাচ্ছ? তোমার এত সাহস কি করে হলো আমার সঙ্গে এভাবে কথা বলার? বিমলা দেবীও রাগে গর্জন করে উঠল। সব এই মায়েরই শেখানো কথা। দিনরাত আমাদের বিরুদ্ধে একে উস্কেছে হয়তো। এটা তো একদিন না একদিন হওয়ারই ছিল। আমি জানতাম যে এই মহিলা একদিন ঘরে বিষ মিশিয়ে দেবে। রাঘবের রাগ এখন তার সীমা অতিক্রম করে গিয়েছিল। সে হাত তুলে কড়া গলায় বলল, বাস, বন্ধ করুন। আমার মায়ের বিরুদ্ধে আরেকটি শব্দও নয়। বুঝেছেন আপনারা সবাই? আপনারা ওনার জীবন নরক বানিয়ে দিয়েছেন। প্রতিদিন খোঁটা দিয়েছেন, প্রতিদিন অপমান করেছেন, কিন্তু আমার মা কখনো আপনাদের বিরুদ্ধে একটি শব্দও বলেননি। চুপচাপ সব সহ্য করে গিয়েছেন। কিন্তু এবার বাস, এবার আর সহ্য করবেন না আমার মা। সে মালার দিকে ঘুরল। তার আওয়াজে ভালোবাসা এবং দৃঢ়তা দুটোই ছিল। মাম্মি, তুমি অনেক সহ্য করেছ। ২৭ বছর এই বাড়িতে তোমাকে শুধু অপমানই মিলেছে। এখন আমি তোমাকে এই বাড়িতে এক মুহূর্তও থাকতে দেব না। চলো আমার সঙ্গে। এখন থেকে তুমি আমার সঙ্গে থাকবে। বিমলা দেবী তার পরিচিত খোঁটা দেওয়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, নিয়ে যাও তোমার মাকে, আমাদের কোনো দরকার নেই এর। বিক্রমও মুখে রাগ নিয়ে মালার দিকে তাকিয়েছিল। তার মনে হয়েছিল যে মালা এখন তার ছেলের পক্ষ থেকে হাত জোর করে ক্ষমা চাইবে। কিন্তু মালা, যে ২৭ বছর ধরে এই ঘরের শিকলগুলোতে বাধা ছিল, এখন ক্লান্ত হয়ে গিয়েছিল। তিরস্কার ভরা জীবন, খোঁটা আর অপমান সবকিছু তাকে ভেতর থেকে ভাপা করে দিয়েছিল। সে আত্মবিশ্বাসে ভরা চোখ দিয়ে ঘরের প্রতিটি মুখকে দেখল। তারপর রাঘবের দিকে দেখতে দেখতে শান্ত কিন্তু মজবুত গলায় বলল, ঠিক আছে বেটা, আমি তোর সঙ্গে যাওয়ার জন্য তৈরি। এখন এখানে আমার আর কিছু নেই। এই কথা শুনে বিক্রমের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে অবাক হয়ে গেল। এ কি সেই মালাই ছিল যে বছরের পর বছর ধরে তার রূঢ়তার নিচে চাপা ছিল, যে সবসময় চুপচাপ সব শুনত, যে কখনো জবাব দিত না? আজ এ কেমন? মালা এক মুহূর্ত নষ্ট না করে নিজের ব্যাগ বের করল, নিজের কাপড় আর প্রয়োজনীয় জিনিসপত্র গোছাল। রাঘব তার হাত শক্ত করে ধরল এবং দুজনেই ঘরের দেহলিজের দিকে এগিয়ে যেতে লাগল। সেই মুহূর্তে মালার বুক জোরে জোরে ধরফর করছিল, কিন্তু সে পিছনে ফিরে দেখল না। যখন সে ঘরে চৌকাঠ পার করল, তখন তার মনে হলো যেন সে পুরো ২৭ বছরের বন্দিদশা থেকে মুক্ত হয়ে গেল, যেন একটা বোঝা তার কাঁধ থেকে নেমে গেল। কিন্তু এখন বিক্রমের নিজের বাড়ি খালি খালি লাগতে শুরু করল। নিজের ঘরে একা বসে সে কাঁদছিল। বিমলা দেবী, যিনি নিজের জীবনের ৮০ বসন্ত দেখে ফেলেছিলেন, ঘরের কাজ করতে অক্ষম ছিলেন। তার মেয়ে রেখা, যে গত কয়েকদিন ধরে বাপের বাড়িতে ছিল, কোনো মতে রাতের খাবার বানালো, কিন্তু সাথে সাথেই খেকিয়ে উঠল। যদি আমাকেই রান্না করতেই হয় তো নিজের শ্বশুরবাড়িতে থেকে কেন নয়? আমি কাল সকালে আবার নিজের শ্বশুরবাড়ি চলে যাব। প্রথমবারের মতো বিমলা দেবী নিজের ভুল বুঝতে পারল। তার মনে এলো যে মালা শুধু একটা বউ ছিল না, সে তো এই বাড়ির মেরুদণ্ড ছিল, যাকে তিনি নিজেই নিজের হাতে ভেঙে দিয়েছিলেন। তার নিজের স্বভাবের কারণে, তার নিজের চিন্তার কারণে তার পুরো সংসার উচ্ছন্ন হয়ে গিয়েছিল। নিজের পুত্রবধূর জীবনে কাঁটা বেছানোর জন্য তিনি কোনো কসুর ছাড়েননি। কিন্তু আজ যখন সব শেষ হয়ে গিয়েছিল, তখন তার বুঝতে এলো যে আসলে সেই কাঁটাগুলো তো তিনি নিজের বার্ধক্যের জন্যই পুঁতছিলেন। তো বন্ধুরা, শেষ পর্যন্ত সুধা যে সিদ্ধান্ত নিল তা কি সঠিক ছিল? নিজেদের মতামত মন্তব্য করে অবশ্যই জানাবেন, এবং এটাও জানাবেন যে আপনারা আমাদের গল্পগুলো ভারতের কোন শহর থেকে শুনছেন। আর বন্ধুরা, যদি আপনাদের জীবনেও এমন কোনো ঘটনা বা কোনো অভিজ্ঞতা হয়ে থাকে যা আপনারা চান যে আমরা গল্পের রূপে সবার সামনে নিয়ে আসি, তবে আপনারা অবশ্যই আমাদের লিখে পাঠান। আপনারা মন্তব্য করতে পারেন অথবা ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে মেইলও করতে পারেন। ধন্যবাদ।